স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মতিঝিল। সাথে আছে আমি শামীম জাহেদ। সারা দেশে সোলার সেল ব্যবহারের মাধ্যমে কৃষিক্ষেত্রে বছরে প্রায় 1,000 কোটি টাকা বেশি সাশ্রয় করা সম্ভব হবে বলে মনে করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। বগুড়ার বিভিন্ন এলাকায় এর সুফল পাওয়া এখন দেশের অন্যান্য স্থানেও তার সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি বা ইটকল। আজ আমাদের আলোচনার বিষয় সৌর বিদ্যুতের ব্যবহার। এ নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন জার্মান ডেভেলপমেন্ট কোঅপারেশনের সিনিয়র কনসালটেন্ট প্রকৌশলী ডক্টর খুরশিদুল ইসলাম এবং সোলার অ্যান্ড পাওয়ার অ্যান্ড ইলেকট্রিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল হালিম। তবে মূল আলোচনা যাওয়ার আগে দেখে নেব একটি প্রতিবেদন। বোরো, আমন ও সরিষা মৌসুমে সেচ কাজে সোলার সেল প্রযুক্তি ব্যবহার করছেন বগুড়ার চাষিরা। এই প্রযুক্তি ব্যবহারের ফলে ব্যয় আগের চেয়ে অনেক কমে গেছে বলে মনে করছেন তারা। আমার 1 বিঘা জমিতে সেচতে 2,000 টাকা খরচ হতো, এখন সৌর পাম্পে 1,500 টাকা বিঘাকে খরচ হয়। স্যালোতে আমাদের 2,200 টাকা খরচ হতো, কিন্তু এখন আমরা এই সৌর বিদ্যুৎ দিয়ে আমরা 1,500 টাকা বিঘে আবাদ করতেছি, আমাদের 500 টাকা এখন এক্সেস থাকছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, সারা দেশে বাণিজ্যিকভাবে সেচ কাজে সোলার সেল ব্যবহার করা হলে বছরে সাশ্রয় হবে অন্তত 1,026 কোটি টাকা। বিশাল সেচ কার্যক্রম চালাতে গিয়ে আমাদের যেটি করতে হয় সেটি হলো প্রচুর ডিজেল লাগে, প্রচুর বিদ্যুৎ খরচ হয়। প্রাথমিকভাবে এর স্থাপন ব্যয় বেশি হলেও পরবর্তীতে তা কমে আসবে বলে মনে করছেন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড ইটকল। এর আয়ত্তকাল মিনিমাম 20 বছর। এই 20 বছরের মধ্যে যদি কোনো কারণবশত আমাদের যদি কোনো সমস্যা হয় তার এইগুলো পার্টস বাংলাদেশে পাওয়া যায়, সচরাচরভাবে আমরা এগুলো মেরামত করতে পারি। পরিবেশ বান্ধব এ ধরনের সোলার প্যানেল সেচ ক্ষেত্রে ব্যবহার নিশ্চিত করা গেলে তেল আমদানির ক্ষেত্রে বড় অঙ্কের সাশ্রয় হবে বৈদেশিক মুদ্রার। অন্যদিকে বিদ্যুতের উপরও চাপ কমবে। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, গাবতলী, বগুড়া। দেখলাম প্রতিবেদনটি আমরা। জনাব ডক্টর খুরশিদুল ইসলাম এবং জনাব আব্দুল হালিম, আপনাদের কাছে স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানে। জনাব খুরশিদুল ইসলাম, আপনার কাছে প্রশ্ন আমার যে আমরা আমাদের প্রতিবেদন দেখলাম যেখানে বলা হচ্ছে সোলার এনার্জি ব্যবহার করে সেচ কাজে ব্যবহার করা হচ্ছে সেচ কাজের জন্য। তো আমরা সোলার এনার্জি বা রিনিউয়েবল এনার্জির কথা যদি বলছি, যেটা এই মুহূর্তে একটা বড় একটা বিষয় যেখানে সরকার একটা গুরুত্ব দিচ্ছে। আপনি কি আমাদের একটু বলবেন যে শুধুমাত্র রিনিউয়েবল এনার্জি দিয়ে আমাদের যে এনার্জি চাহিদা রয়েছে সেটা কি সম্ভব মেটানো কেন? দেখুন, এখানে আমি আপনাকে সম্পূর্ণ ওপেনভাবে বলি যে অনেকের একটা ভুল ধারণা আছে যে খালি শুধুমাত্র সোলার এনার্জি দিয়ে বোধহয় সম্পূর্ণ মেইন স্ট্রিম এনার্জিকে রিপ্লেস করা যাবে। সেটা হয়তো যাবে, কিন্তু অনেক দিন লাগবে। মানে এই মুহূর্তে এটার একটা পার্ট আমরা সাপ্লিমেন্ট করতে পারি মাত্র অন্য অন্য বিকল্প এনার্জি দিয়ে, এবং সোলার এনার্জি আর বায়োমাস এনার্জি বাংলাদেশে তার মধ্যে এই দুটো অ্যাপ্রোপ্রিয়েট। কিন্তু সাপ্লিমেন্টই করা সম্ভব, কিন্তু সাপ্লিমেন্ট করা সম্ভব, এবং সেই দিকে আমাদের যেতে হবে আস্তে আস্তে। ধরেন আগামী 50 বছর থেকে 100 বছরের মধ্যে এমন একটা সময় আসবে যখন এর লাইফ সাইকেল কস্ট তো বটেই, একদম কম্পিটিং পর্যায়ে চলে আসবে, এবং তখন আমাদের এই জীবাশ্ম জ্বালানিও প্রায় শেষ হয়ে আসবে। এবং সেই দিকেই আমরা হাঁটছি এবং ওই দিকে আমাদের হাঁটতে হবে। ধন্যবাদ জানাব ইসলাম। আমি আপনার কাছে ফিরে আসবো। জনাব হালিম, আপনার কাছে প্রশ্ন। ঠিক সোলার এনার্জির কথা যদি বলি, বাংলাদেশে এর সম্ভাবনা আসলে কতটুকু? সোলার এনার্জি বর্তমান বিশ্বে শুধু বাংলাদেশে নেই, সারা পৃথিবীব্যাপী এটার যে আগ্রহ এবং এটার যে প্রয়োজনীয়তা, সে আলোকে অবশ্যই এটার সম্ভাবনা আছে। এটা হলো আমাদের দেশে যেভাবে প্ল্যানিং করা হচ্ছে সেভাবে আগাতে হবে। যেমন 2008-এ যে নীতিমালা করা হয়েছিল, তখন বলা হয়েছিল যে প্রতি 2015-এর মধ্যে কমপক্ষে 5% সোলার এনার্জিতে যেতে হবে, বা এই নবায়নযোগ্য জ্বালানিতে যেতে হবে। কোথায় আছে না, সেখানে তা হয়নি, তবে 1.3 to 5% হয়েছে। এটা টোটাল এনার্জি কনজাম্পশনের? হ্যাঁ, অ্যাবাউট। এটা যদিও ক্লিয়ারলি কোনো নেই, মানে জানা নেই সবার, কারণ এটা পাবলিকলিও হচ্ছে, এনজিওর মাধ্যমে হচ্ছে, এটা তথ্য পুরোপুরি নেই।
আচ্ছা মোটামুটি ধারণা করা হচ্ছে। আর যদি 2020-তে যদি আমরা চিন্তা করি, সেক্ষেত্রে আমাদের টোটাল এনার্জি আমি মনে করি যে 20,000 অ্যাভাব হবে আপনার মেগাওয়াট। সেই ক্ষেত্রে যদি আমরা 10% চিন্তা করি, সেখানে 2,000 মেগাওয়াট লাগবে আপনার সৌর বিদ্যুৎ বা নবায়নযোগ্য জ্বালানির আচ্ছা থেকে। সেই হারে সেভাবে আমাদেরকে অগ্রসর হতে হবে। ধন্যবাদ জনাব হালিম, আমি আপনার কাছে ফিরে আসবো। জনাব ইসলাম, আপনার কাছে প্রশ্ন। আমরা যদি এখন যে অবস্থায় আছি, জনাব হালিম বলছিলেন যে একটা টার্গেট রয়েছে আমাদের ছিল, যেটা আমরা সেটা মিস করেছি। কেন মিস করলাম, এবং আসলে আমরা যদি লক্ষ্যে পৌঁছাতে চাই, আমাদের মেইন স্ট্রিম জ্বালানির উপর যদি নির্ভরশীলতা কমাতে চাই, সোলার এনার্জি জ্বালানির উপর যদি বাড়াতে চাই, আসলে বাধাগুলো কোথায়? জি, আমি কিছু নেগেটিভ বলার আগে কিছু পজিটিভ অবশ্যই। বিকজ এটা আমাদের আশার সঞ্চয় করে। হ্যাঁ হ্যাঁ, বাংলাদেশ কিন্তু পৃথিবীতে অফগ্রিড সোলারে একটা মডেল হয়ে দাঁড়িয়েছে। প্রায় 27 লক্ষ অফগ্রিড সোলার হোম সিস্টেম, এটা কোনো কম কথা নয় আজকে ইটকলের সাপোর্টে। এবং এর পিছনে কিন্তু জিআইজেড, বিকজ জিআইজেড জার্মান সরকার সাপোর্টেড ইনস্টিটিউশন, রাইট। এবং আমাদের আবার কাউন্টার পার্ট হলো এখানকার পাওয়ার ডিভিশন অফ দি মিনিস্ট্রি অফ আপনি বলছিলেন যে এটা আমরা রোল মডেল হয়েছি, এটা আসলে কেন হয়েছি? আমরা আমাদের যে এনার্জি, তার কত পার্সেন্ট আসলে রিনিউয়েবল এনার্জি নিতে পেরেছি? পার্সেন্টেজ উনি ঠিকই বলেছেন, পার্সেন্টেজের দিক দিয়ে আমরা অত রিচ করতে পারিনি, প্রায় ধরেন 100 মেগাওয়াটের মতো তাহলে হয়েছে। কি আমরা আসলে যদি আমরা যদি বিশ্বের অন্য দেশের তুলনা করি, আমরা কি সেই পর্যায়ে পৌঁছেছি? আমরা ওই পর্যায়ে এখনো পৌঁছতে পারিনি, তবে এর জন্যে আরো থ্রাস্ট দরকার গভর্নমেন্ট। আচ্ছা, এবং ইটকল একটা যদিও সরকারি ম্যানেজমেন্টের ব্যাংক, রাইট, এ কিন্তু প্রাইভেট সেক্টর স্টাইলে কাজ করে, কারণ এর বোর্ডে কিন্তু বড় বড় প্রাইভেট সেক্টরের এর উদ্যোক্তারা আছেন, এবং ইটকলের আবার পার্টনার অর্গানাইজেশন আছে। এবং আমরা চিন্তা করছি যে আপনি যে সেচের ব্যাপারটা দেখালেন, সোলারে কিন্তু ইলেকট্রিসিটি দিয়ে যা যা করা যায় সবই সম্ভব। সবই সম্ভব কিন্তু সোলার দিয়ে। এবং বড় বিদ্যুতেও আমরা যাচ্ছি, ওই ছোট হোম সিস্টেম না, যেটাকে SHS বলা হয়। এই মুহূর্তে আবার আরেকটা জিনিস আপনাকে জানিয়ে রাখি যে স্মল হোম সিস্টেম SSHS এবং আরো স্মল পিকোপিভি, যেটাকে আমরা বলছি খুব গরিব যারা একেবারে অ্যাফোর্ড করতে পারে না, মাসে 100 টাকা 150 টাকার কেরোসিনও তাদের জন্য অনেক বেশি, তাদের জন্য একটা পিকোপিভি 5 ওয়াট 6 ওয়াটের, এবং নর্থ বেঙ্গলের দিকে কি এবং সেই জায়গাটায় সেদিকেও আমরা যাচ্ছি। ধন্যবাদ জনাব ইসলাম। জনাব হালিম, আমরা প্রায় শুনে থাকি, আমাদেরকে বলা হয়ে থাকে যে সোলার এনার্জি ইনস্টলমেন্ট, প্রথম যে আমাদের খরচ, ওয়ান অফ যে খরচটা, সেটা অনেক বেশি। কেন বেশি? এটা হলো যে কোনো যদি ফসিল ফুয়েল হয়, জীবাশ্ম জ্বালানি হয়, হ্যাঁ, একবার যখন ব্যবহার করে ওটা শেষ হয়ে যায়। আচ্ছা, কিন্তু যখন সোলার এনার্জিটা ব্যবহার করব আমরা, সেটা কিন্তু একবারের জন্য নয়, এটা দেখা গেল 20 বছর ধরেই আমরা এটা ব্যবহার করতে পারবো। সেই খরচটা যদি আমরা একবারে দিতে চাই, তাহলে তো একটু বেশি মনে হবে। কিন্তু প্রকৃত পক্ষে এটা হলো, যদি আমরা দীর্ঘমেয়াদের কথা চিন্তা করি, তাহলে এটা সুইটেবল, এবং এটার দাম খুবই কম। উনি বললেন যে 5-6 ওয়াটের যে সিস্টেমের কথা বললেন, সেই সিস্টেমটা খুব হলে আপনার 2 থেকে 2,500 টাকা লাগবে ভালোভাবে দিতে গেলে। কিন্তু দেখা গেল যে 2 কেজি 3 কেজি কেরোসিন যদি প্রতি মাসে ব্যয় হয়, সেটা 6 মাসের মধ্যে এটা লাগবে, এই টাকাটা বা বেশি লাগবে। আরেকটা ঝামেলা থাকতে পারে যে প্রতিদিন এটা ক্লিন করতে হবে। এটার সাথে যে এইসব যে ইকুইপমেন্ট, যে পার্টস, যেটা অনেক সময় নষ্ট হয়ে যায়, যন্ত্রাংশ নষ্ট হয়, সেগুলো কি খুচরা যন্ত্রাংশ কি আশেপাশে অ্যাভেলেবল কিনা এখন? হ্যাঁ, এটা আমাদের দেশে এখন তো অ্যাভেলেবেল। যন্ত্রাংশ বলতে আপনি আমি যেটা বুঝতেছি, আপনি হয়তো বা ইনস্টলমেন্টের কথা বলছেন, কিন্তু আমি যেটা বলতে চাই সেটা হলো সৌরবিদ্যুৎ প্যানেলটা আমাদের দেশে ম্যানুফ্যাকচারিং হচ্ছে। আচ্ছা, সেই ম্যানুফ্যাকচারিং যে র মেটেরিয়ালস, এটা আমাদেরকে বিদেশ থেকে ইম্পোর্ট করতে হয়। এটা একটা আলাদা কস্ট। জি, আলাদা কস্ট। এটাই মেইনলি কস্ট, যেটা সোলার সেল বলা হয়, সেই সেলটাই মেইনলি কস্ট। সেটা আমাদের দেশে এখনো হয় না, বাকিগুলি আমাদের দেশে পর্যায়ক্রমে করা সম্ভব। আচ্ছা, যেমন গ্লাস আছে,
যেমন কি গ্লাস, এটা একটা গ্লাস ব্যবহার করতে হয়। এরপরে অ্যালুমিনিয়ামের ফ্রেম আছে, Right. সেটা একটু বিভিন্ন স্টাইলে করতে হবে। তো সেগুলি আমাদের খুব তাড়াতাড়ি সম্ভবত আমরা ব্যাক প্রসেস, ব্যাক যে অ্যাক্সেসরিজ, এটা যেতে পারবো। কিন্তু এর আগে যে বর্তমান যে পরিস্থিতি যে মোকাবেলা করতে হচ্ছে আমাদেরকে, সেই মোকাবেলা আমাদেরকে সহযোগিতা করতে হবে, তাহলে আমরা সেই পর্যায়ে যেতে পারবো। আমরা নিশ্চয়ই আশা করবো সেই সহযোগিতা আপনারা পাবেন সবার কাছ থেকেই, সরকার এবং যারা বেসরকারি উদ্যোক্তা তাদের কাছে পাবেন। জনাব হালিম, আমাদের সময় হয়েছে একটি বিরতিতে যাবার, ফিরে এসে আমরা কথা বলবো। সময় হলো একটি বিরতিতে যাবার, ফিরতে শীঘ্রই, সাথেই থাকবেন। স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মধ্যে। আজ আমরা কথা বলছি সৌর বিদ্যুতের ব্যবহার নিয়ে। এই নিয়ে আলোচনা করতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন জার্মান ডেভেলপমেন্ট কোঅপারেশনের সিনিয়র কনসালটেন্ট প্রকৌশলী ডক্টর খুরশিদুল ইসলাম এবং সোলার পাওয়ার অ্যান্ড ইলেকট্রিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল হালিম। জনাব আব্দুল হালিম এবং জনাব খুরশিদুল ইসলাম, আপনাদের কাছে স্বাগত জানাচ্ছি আরেকবার। জনাব ইসলাম, প্রথম প্রশ্ন আপনার কাছে যাবার আগে আমি একজন দর্শক প্রশ্ন পাঠিয়েছে, সেটা নিয়েই আপনার কাছে যেতে যাচ্ছি। সুমন হালদার, উনি জানতে চাচ্ছেন আমাদের দর্শক, সোলার এনার্জি ব্যবহার করলে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না? এটা আমার জানা মতে সেরকম কোনো পার্শ্ব প্রতিক্রিয়া না। আমরা কখনো শুনিও নি। না, আমরা শুনিও নি। খালি যখন সোলার সেলের যখন ম্যানুফ্যাকচারিং হয়, সেটা আমাদের দেশে যে ইনগট যেগুলো, ওই সময় একটু থার্মাল এনার্জি লাগে। ওই সময় এককালীন গ্রিন হাউস অল্প একটু ওখানে এমিশন হয়। সেটা সেই হাইটেকের দিকে আমরা এখনো যাইনি। ইনফ্যাক্ট উনিও সোলার সেল বোধহয় এখানে অ্যাসেম্বল করে প্যানেল বানাচ্ছেন, এবং আমার জানা মতে আরো বড় 2-3 বেশ ভালোভাবে এখানে শুরু করেছেন। এটা কিন্তু বিরাট একটা আশার কথা, আশার ব্যাপার এদেশে, যে ডাউনস্ট্রিম থেকে শুরু করে আপস্ট্রিমে চলে যাওয়া। হ্যাঁ, এটাই কিন্তু টেকনোলজি ট্রান্সফারের একটা পথ, এবং আমরা সেই দিকে হাঁটছি। এবং অন্যান্য কম্পোনেন্ট সেগুলো আমাদের দেশেই কিন্তু করা যায় বেশিরভাগই, যেমন চার্জ কন্ট্রোলার, আপনার প্যানেল থেকে যখন ব্যাটারি চার্জে যাবে, এবং আপনার কনভার্টার বলা, হ্যাঁ, ইনভার্টার বলা হয়। সোলার থেকে আমরা ডিসি পাই, তো ডিসি থেকে আবার এসি করতে ইনভার্টার লাগে। তো এখানে ইভেন, এবং আপনি শুনে খুশি হবেন যে এখন কিন্তু আমরা বড় বিদ্যুতের দিকে টার্গেট করেছি। মানে গভর্নমেন্টের সোলার ভিশন একটা বের করা হয়েছে, পলিসি বুকও বের করা হয়েছে, যে আমরা 500 মেগাওয়াট কি করে রিচ করব। রাইট, এটা এখন আমাদের মন্ত্রণালয়ে অ্যাভেলেবল টার্গেট। হ্যাঁ, এবং আমরা চাচ্ছি ইনস্টিটিউশন বিল্ডিং এবং পলিসি, এটার উপরও খুব জোর দেওয়া হয়েছে। এবং এটা সবার জন্য খুব একটা সুখের বিষয় যে আমাদের এই সরকার, যারা গত সময় ক্ষমতায় ছিলেন, ওনাদের সময় এটা পাস হয়ে গেছে। আচ্ছা, এই সাস্টেনেবল অ্যান্ড রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট অথরিটি এটা বলে একটা ইনস্টিটিউশন। আচ্ছা, এবং পলিসি পাস হয়েছিল 2008 সালে। এগুলোর সবই টার্গেট হলো যে এই প্রাইভেট সেক্টরকে উদ্বুদ্ধ করা। একটা কথা বলেছেন। ধন্যবাদ ডক্টর ইসলাম, আপনি কত ফিরে আসবো। জনাব হালিম, উনি বলছেন যে এক্ষেত্রে টেকনোলজি ট্রান্সফারে একটা সুযোগ রয়েছে। আপনারা যারা ম্যানুফ্যাকচারার, যারা সোলার এনার্জি যন্ত্রাংশ তৈরি করছেন নাকি আসলে আমি যদি বলি এটাকে আসলে এখনো অ্যাসেম্বলিং করছেন, বা আমরা যদি অ্যাসেম্বলিং করে থাকেন, আসলে তৈরি করতে হলে আমাদের কতদিন অপেক্ষা করতে হবে? এটা হলো, হ্যাঁ, কেউ অ্যাসেম্বলি বলেন, কেউ ম্যানুফ্যাকচারিং বলেন, কিন্তু প্রকৃতপক্ষে এটা মডিউল ম্যানুফ্যাকচারিং প্রজেক্ট। সেটা করতে গেলে আমাদের তো বিদেশ থেকে এখন যে র ম্যাটেরিয়াল, সেটা আমাদেরকে আপাতত আমদানি করতে হচ্ছে। কিন্তু আমদানি করতেছি, কিন্তু এখানে আমাদের একটা অভাব আমি দেখি, সেটা হলো টেকনোলজিক্যাল অভাব। যেমন ব্যাংক, আপনার এনবিআর, যারা ভ্যাটের ব্যাপারটা দেখেন, এবং যারা কাস্টমসে আছেন,
দেখা গেল যে সৌর বিদ্যুতের জনাব হালিম, যেটা যে হয় যে সকল সময় materials- উদ্যোক্তারা যেটা সবসময় বলেন যে তাদের ভ্যাট কমানো হোক, ট্যাক্স কমানো হোক, কিন্তু গভর্নমেন্টেরও তো আসলে রেভিনিউ লাগবে। কিন্তু আসলে আমরা এমন কোনো প্রাইভেট সেক্টর আসা উচিত, এমনভাবে আসা উচিত যে তারা একটা ট্রু বিজনেস মডেল দাঁড় করাতে পারবে। তবে যখন না আমরা তো- আপনি এই প্রোডাক্টটা বিদেশ থেকে ইম্পোর্ট করবেন ফুললি প্রোডাক্ট Right. প্যানেল, হ্যাঁ, হ্যাঁ। তখন কিন্তু নাই, এটা কোনো ভ্যাট ট্যাক্স কোনো কিছু নেই। আচ্ছা, কিন্তু যখন আমি র ম্যাটেরিয়ালস এনে এখানে মডিউল অ্যাসেম্বলি করব বা জনাব হালিম, আমাদের একজন ম্যানুফ্যাকচারিং দর্শক করব, একটা প্রশ্ন পাঠিয়েছেন, তো- উনি জানতে চাচ্ছেন আমার আলী কথাটা নিয়ামত, কিন্তু আলী নিয়ামত পুরোপুরি উনি হলো না। বলতে চাচ্ছেন সোলার এবং পাওয়ার ইন্ডাস্ট্রি এই বিষয়ে দেশে কোনো সোলার নীতি আছে কিনা, এই বিষয়ে আমি তাহলে আপনি বলুন। হ্যাঁ, এই সোলার নীতির কথা নিয়ে তো আমরা হ্যাঁ। বলতেছিলাম, যেটা 2002-তে প্রথম শুরু হয় এবং 2008-এ এসে এটা একটা সমাধান দেন যে সোলার এনার্জিটা কিভাবে চলবে। কিন্তু আমি যখন যে বাণিজ্যিকভাবে এটা তৈরি করতে গেলাম, তখন আমি বাধার সম্মুখীন হলাম। কিরকম? এটা হলো এনজিও ভিত্তিক, এনজিও এবং এখানে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট যে কোম্পানি আছে ইটকল, ইটকল। এরা এনজিও কে সাধারণত সহযোগিতা করে থাকে। কিন্তু আমরা যে ম্যানুফ্যাকচারিং এখানে তৈরি করব, কিন্তু সেটা তাহলে আমরা আপনি সহযোগিতা পাচ্ছি না। জনাব হালিম যেটা বলতে চাচ্ছেন যে ফিনিশ প্রোডাক্ট যখন আমদানি করা হয়, সে তারপরে কোনো কোনো ট্যাক্সই নাই, ভ্যাট ট্যাক্স কোনো কিছু নেই, জিরো। আর আপনি যখন Raw materials র মেটেরিয়াল নিয়ে আসছেন এবং যখন তৈরি করবেন হ্যাঁ। সেখানে পড়ছে। সেইখানে ওনারা যখন আমি কাস্টমসে আসি, ওনারা বলে যে এটা যদিও আপনার কোম্পানি আছে, হয়তো বা এটা বাহিরেও ব্যবহার করা যায়, কিন্তু ওইখানে যদি আপনার টেকনোলজি এক্সপার্ট থাকে, তখন ওনারা বুঝতে পারবেন যে না, এটা আসলে বাইরে হইলে এই জিনিসটা না, এটা এইভাবে না, এইভাবে আসতে পারে। ডক্টর ইসলাম, আপনি কি জনাব হালিমের সাথে একমত কিনা যে জি, আমি একটু ডিফার করব। জি বলুন তো। যেমন উনি যেটা কমপ্লিট পার্টসের কথা বললেন, যেমন সোলার প্যানেলের উপর কোনো ডিউটি নাই, কিন্তু আচ্ছা, ইম্পোর্ট ডিউটি সব ব্যবহার fine. করে দেওয়া কিন্তু হয়। সেই প্যানেলে যখন দেশে তৈরি করতে চান জনাব হালিমরা, তখন আবার আবার ব্যাটারি, দিতে হবে, VAT দিতে- ব্যাটারি যেটা আপনার ব্যাটারি ব্যাকআপ সোলার সিস্টেমের জন্য খুব একটা ইম্পর্টেন্ট কম্পোনেন্ট, Right. এটার উপর থেকে উঠানো যায়নি। কেননা এখানে একটা চিন্তা করেছে এরা যে হয়তো মিসইউজ হতে পারে এই আইনটা, যে সোলার ব্যাটারির নাম দিয়ে অন্য ব্যাটারি ডিউটি। হ্যাঁ, কিন্তু আমরা যদি দেশে ম্যানুফ্যাকচারারদেরকে উৎসাহ দিতে চাই, জি, তাহলে অবশ্যই আসলে এটা করতে তাহলে আমাদের হবে। কোন পদ্ধতি বেছে নেওয়া উচিত? এবং উনি আর একটা ভালো কথা বলেছেন, আমাদের 2008-এ হ্যাঁ, যে যে সোলার নীতি আপনি কথা বললেন, এটার একটা জেনারেল নাম দেওয়া হয়েছে, কেন রিনিউয়েবল তো খালি সোলার না, অন্য অন্য সমস্ত নবায়নযোগ্য শক্তি মিলে এটার নাম দিয়েছি আমরা REP, রেপ, রিনিউয়েবল এনার্জি পলিসি অফ বাংলাদেশ, নবায়নযোগ্য নবায়নযোগ্য শক্তির উপর জ্বালানি একটা policy। জ্বালানি নীতি। নীতি। এবং সেখানে কিন্তু এই ফিসক্যাল ইনসেন্টিভ গুলোর কথা কিন্তু একদম একটা পেজে পুরো 1, 2, 3, 4 করে সব লেখা আছে। এবং আমি মনে করি যে এই যে ইনস্টিটিউশনটার কথা বললাম, যেটা নতুন দাঁড়িয়েছে, সেখান আপনি থেকে- জানেন একটা নতুন ইনস্টিটিউশন সময় দাঁড়ালে লাগবে একটু। সেখানে একটু সময় লাগে, তার এগুলো অর্গানোগ্রাম। জনাব ইসলাম, বুঝতে পারছি আমরা সময় লাগবে। জনাব হালিম, আপনার কাছে প্রশ্ন, আমাদের হাতে সময় বেশি নেই। আপনারা এই সমস্যার কথা সরকার কিংবা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন কিনা, বা তাদের রেসপন্স কেমন? আমি অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছি, এমনকি এনবিআর এবার যে বাজেট পাস হলো, তার বাজেটের আগেও পূর্বেও আমি একটা প্রস্তাবনা দিয়েছিলাম, সেটা আপনাদের কাছে আমি এখনো ইচ্ছা সংক্ষেপে বলবেন, দিতে কারণ পারি। আমাদের হাতে সময় খুব কম। দিতে পারি, কিন্তু সেই হিসাবে আমি কোনো সহযোগিতা পাইনি। সহযোগিতা পাওয়ার আশা রাখি, তবে একটা আশার আলো আছে যে গভর্নমেন্ট গ্রিন ব্যাংকিং এর আওতায় আমাদের এই প্রজেক্টটা দেওয়ার সুযোগ আছে আমাদের দেওয়ার। তা আমরা সেই আলোকে চেষ্টা করতেছি, যেহেতু রূপালী ব্যাংকের অর্থায়নে আমরা প্রজেক্টটি করতেছি। রূপালী ব্যাংক বলছে যে ওনারা গ্রিন ব্যাংকিং এর সাথে যোগাযোগ করতেছে এবং সেই সহযোগিতা আমাদেরকে করবে। যদি এইভাবে করেন, আমি মনে করি অদূর ভবিষ্যতে এই সোলার এনার্জি বাংলাদেশে এস্টাবলিশ করতে হবে, এবং আমরা এই সোলার এনার্জি প্যানেল এক্সপোর্ট করে হাজার হাজার বৈদেশিক মুদ্রা জনাব অর্জন করতে হালিম, সক্ষম হব। ধন্যবাদ। আমরাও আপনার সাথে আশাবাদ করি যে বাংলাদেশে এটার যে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ পুরোটাই আসলে গড়ে উঠবে এবং আপনারা আপনাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবেন। জনাব হালিম, আপনাকে ধন্যবাদ। জনাব ইসলাম, আপনাকে ধন্যবাদ এই অনুষ্ঠানে আসার জন্য। আপনাকে ধন্যবাদ। সময় সর্বদা আজকে আমাদের জি, এখানে শেষ আপনাকেও করছি। অনেক অনেক ধন্যবাদ, এবং ইন্ডিপেন্ডেন্স টেলিভিশনকেও ধন্যবাদ, এবং দর্শক শ্রোতাদেরকেও ধন্যবাদ। এই ছিল আজকের মতো খাতুনগঞ্জ থেকে মধ্যে ছিল। আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবার।